ভারতে পুতিনকে গার্ড অব অনার, দিল্লির ওপর বাড়তি শুল্ক আরোপ ট্রাম্পের উদ্বেগের বহিঃপ্রকাশ, দাবি রুশ প্রেসিডেন্টের। দেখা করতে না দেওয়ার অভিযোগ রাহুলের। কোনোভাবেই কমছে না রাশিয়া ইউক্রেন উত্তেজনা, যুদ্ধ বন্ধে আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি হামলা। ট্রাম্পের দেয়া প্রস্তাবে পুরোপুরি একমত নয় মস্কো, জানালো ক্রেমলিন। গাজার সংঘর্ষে ইসরায়েলপন্থী মিলিশিয়া নেতা ইয়াসির আবু শাবাব নিহত, ত্রাণ সহায়তা লুটের সঙ্গে জড়িত থাকার অভিযোগ। তেল আবিবের বিরুদ্ধে প্রায় 40 হামাস সদস্যকে হত্যার দাবি। ক্যারিবীয় উপকূলে আবারও সন্দেহভাজন মাদকবাহী নৌযানে মার্কিন হামলা, নিহত অন্তত 4, নিশ্চিত করলেন সমরমন্ত্রী হেক্সেট। অভিযান অব্যাহত রাখার ঘোষণা। এবং পাকিস্তানের প্রথমবারের মতো প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেলেন সেনাপ্রধান, আরও ক্ষমতাধর আসিম মুনির। প্রধানমন্ত্রীর পরামর্শেই এমন সিদ্ধান্ত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। যুক্তরাষ্ট্র এখনও রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনছে বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতেরও একই সুযোগ থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। নয়াদিল্লির ওপর ওয়াশিংটনের বাড়তি শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগের বহিঃপ্রকাশ বলেও জানান পুতিন। ভারত সফররত রুশ প্রেসিডেন্টকে এদিন গার্ড অব অনার প্রদান করা হয়। এদিকে বিরোধীদের সঙ্গে পুতিনকে সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 2 দিনের ভারত সফর বেশ ব্যস্ততার মধ্য দিয়ে পার করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান পুতিন। পরে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট। 2 দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। ইউক্রেন যুদ্ধও উঠে আসে আলোচনায়। বিকেলে ভারত মণ্ডপে ভারত রাশিয়া ব্যবসা ফোরামে ভাষণ দেবেন রুশ প্রেসিডেন্ট। শিল্প, বিনিয়োগ, জ্বালানি, প্রতিরক্ষা উৎপাদন ও নতুন বাণিজ্য রুট সবই আলোচনায় থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরপর বড় শিল্প প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আলাদা বৈঠকে অংশ নেবেন পুতিন। পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেয়া রাষ্ট্রীয় নৈশভোজ সভায় যোগ দেবেন তিনি। রাতেই মস্কোর উদ্দেশ্যে রওনা দেবেন রুশ প্রেসিডেন্ট। ভারত সফরের আগে গণমাধ্যমকে রুশ প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্র এখনও রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনছে। ভারতেরও একই সুযোগ থাকা উচিত বলে জানান তিনি। নয়াদিল্লির উপর ওয়াশিংটনের বাড়তি শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন পুতিন। এদিকে বিরোধী দলগুলোকে বিদেশি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বলেন, নরেন্দ্র মোদী আর তার প্রশাসন নিরাপত্তাহীনতায় ভোগার কারণেই এমনটা করছেন। আর এই চর্চার কারণে ভারতের প্রচলিত গণতান্ত্রিক পরম্পরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। যে কোনোভাবেই হোক ইউক্রেনের দনবাস অঞ্চল দখলের হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ট্রাম্পের দেয়া প্রস্তাবের কয়েকটি অংশ নিয়ে মস্কোর দ্বিমত রয়েছে। এদিকে কৃষ্ণ সাগরে রুশ জাহাজে হামলাকে কেন্দ্র করে কিয়েভ মস্কোর কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের তলব করেছে তুরস্ক। এমন অবস্থার মধ্যেও 2 দেশের মধ্যে থেমে নেই হামলা পাল্টা হামলা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইতি টানতে 2 দেশের সঙ্গে আলোচনার মধ্যেও থেমে নেই মস্কো কিয়েভের পাল্টাপাল্টি হামলা। গত 2 দিনে ইউক্রেনের প্রায় 150 এলাকায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। এমনকি অর্ধশতাধিক ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি দেশটির। রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ায় একটি মিগ-29 যুদ্ধবিমান ও একটি রাডার সিস্টেমকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা। স্পেশাল ফোর্সগুলো রাশিয়ার দখলকৃত এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালিয়ে যাচ্ছে বলেও জানায় সংস্থাটি। এদিকে যুদ্ধ শেষ করতে ট্রাম্পের দেয়া প্রস্তাবের কয়েকটি অংশ নিয়ে মস্কোর দ্বিমত রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে যে কোনোভাবে পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চল দখল করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেন, সামরিক বা অন্য কোনো উপায় যেভাবেই হোক দনবাস ও নোভরসিয়া মুক্ত করা হবে। রুশ গণমাধ্যম বলছে, পুতিনের এমন মন্তব্য দখল করা অঞ্চল থেকে না সরারই ইঙ্গিত।
এদিকে গত 29 নভেম্বর কৃষ্ণসাগরে জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইউক্রেন রাশিয়ার কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের তলব করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। কৃষ্ণসাগরের আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী জাহাজে হামলা উদ্বেগজনক উল্লেখ করে তুরস্কের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলে হামলার বিস্তার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য দেশটির। জ্বালানির প্রবাহ অবাধ রাখতে অবকাঠামোগুলোকে সংঘাতের বাইরে রাখার আহ্বান জানান তুরস্কের জ্বালানি মন্ত্রীও। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজায় বিভিন্ন গোত্রের মধ্যে সংঘর্ষে ইসরায়েলপন্থী মিলিশিয়া নেতা ইয়াসির আবু শাবাব নিহত হয়েছেন। যুদ্ধবিরতির মধ্যে ত্রাণ সহায়তা লুট ও হামাস বিরোধী কার্যক্রম চালানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এদিকে গাজার দক্ষিণাঞ্চলের সুড়ঙ্গে থাকা প্রায় 40 হামাস সদস্যকে হত্যার অভিযোগ উঠেছে তেল আবিবের বিরুদ্ধে। এমন অবস্থায় ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেয় আগামী বছরের ইউরোভিশন গানের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছে স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও নেদারল্যান্ডস। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় নির্বিচারে চলছে হত্যাযজ্ঞ। একদিকে খাদ্যাভাব, অন্যদিকে দখলদারদের আগ্রাসনে সংকটাপন্ন গাজাবাসী। স্থানীয় সময় বৃহস্পতিবারও ইয়েলো লাইনে প্রবেশের অভিযোগ তুলে গুলি চালায় দখলদার বাহিনী। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। রয়টার্স জানিয়েছে, নিয়ন্ত্রণাধীন দক্ষিণ গাজার রাফা শহরে মাটির নিচে সুড়ঙ্গে থাকা প্রায় অর্ধশত হামাস সদস্যকে হত্যা করেছে ইসরায়েল। তেল আবিব ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, বহু হামাস সদস্য কয়েক মাস ধরে সুড়ঙ্গে আটকা ছিল, যাদের মধ্যে কেউ কেউ যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন এবং কিছু সদস্য আত্মসমর্পণ করেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ত্রাণ সহায়তা লুটের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলিপন্থী মিলিশিয়া নেতা ইয়াসির আবু শাবাব নিহত হয়েছেন বলে জানা গেছে। গণমাধ্যম বলছে, গাজার অভ্যন্তরে বিভিন্ন গোত্রের মধ্যে সংঘর্ষে আহত হলে তাকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আবু শাবাবের গ্রুপ পপুলার ফোর্স দীর্ঘদিন ধরে হামাস বিরোধী কার্যক্রম চালিয়ে আসছিল। গাজার মতো লেবাননেও তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননের মাহরুনা, জাবা সহ বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে দখলদাররা। অধিকৃত পশ্চিম তীরের বেথেলহেমের কাছে দখলদারদের অভিযান ও গুলিতে আহত হয় বেশ কয়েকজন। এদিকে গাজায় মানবিক সংকট লাঘব এবং পুনর্গঠন পরিকল্পনায় সহায়তায় ফিলিস্তিনকে 100 মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেওয়ার ঘোষণায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। চীনের এই উদারতার প্রশংসা করেন তিনি। ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেয় আগামী বছরের ইউরোভিশন গান প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছে স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও নেদারল্যান্ডস। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে তেল আবিবকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার দাবি তোলা হলে মূল আয়োজক তালিকায় রাখার কথা জানালে এমন সিদ্ধান্ত নেয় দেশগুলো। নাসরিন রুমি, সময় সংবাদ। জোহরান মামদানির গ্রেফতারের হুমকি উপেক্ষা করেই নিউ ইয়র্ক যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির যুদ্ধাপরাধের পরোয়ানা মাথায় নিয়েই নির্ধারিত সময়ে নিউ ইয়র্কে পৌঁছাবেন তিনি। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় নেতানিয়াহুকে আদৌ গ্রেফতার করা যাবে কিনা এ নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। গাজার নিরীহ ফিলিস্তিনিদের হত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গেল বছরের নভেম্বরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এরপরই নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ঘোষণা দেন, শহরে পা রাখলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে। তবে মামদানির সতর্কতা উপেক্ষা করেই নিউ ইয়র্কে যাওয়ার কথা জানালেন নেতানিয়াহু। নিউ ইয়র্ক টাইমসের একটি সাক্ষাৎকারে কথা জানান তিনি। মামদানির সঙ্গে কথা বলবেন কিনা এমন প্রশ্নের জবাবে জানান, নিউ ইয়র্কের নতুন মেয়র ইহুদিদের টিকে থাকার অধিকার মেনে নিলে তবেই তিনি আলোচনায় প্রস্তুত। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় এ পরোয়ানায় কোনো বিদেশি রাষ্ট্রনেতাকে গ্রেপ্তার করার এখতিয়ার আদৌ কোনো মেয়রের আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে নিউ ইয়র্কে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা বাস্তবিকভাবেই প্রায় অসম্ভব। এর পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি নেতানিয়াহুর পক্ষ নিয়েছেন। এতে আরও জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়। ভিসা অপব্যবহারের অভিযোগ, বাতিল প্রায় 12,000 আবেদন। ক্যারিবীয় উপকূলে সন্দেহভাজন মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। স্থানীয় সময়ে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
ইউএস সাউদার্ন কমান্ড জানিয়েছে নৌকাটি আন্তর্জাতিক জলসীমায় চলছিল। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথের নির্দেশে হামলাটি পরিচালনা করা হয় বলে জানা গেছে। এদিকে পেন্টাগন দাবি করেছে নিহতদের সবাই মাদক সন্ত্রাসী ছিলেন। ট্রাম্প প্রশাসনের মাদক বিরোধী কঠোর অভিযানে এখন পর্যন্ত ৮০ জনের বেশি সন্দেহভাজন পাচারকারী নিহত হয়েছেন। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন অস্ত্রহীন নৌযাত্রীদের লক্ষ্য করে আঘাত করা যুদ্ধাপরাধের অন্তর্ভুক্ত হতে পারে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে আরও ক্ষমতা দেয়া হলো। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো তাকেই প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাকিস্তানের গণমাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পরামর্শে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই নিয়োগে অনুমোদন দেন। গেল মাসে পাকিস্তানের সংবিধান সংশোধনের পর নৌ, সেনা ও বিমান বাহিনীর সমন্বয় আরও সুসংহত করতে প্রথমবারের মতো এ পদ চালু করা হয়। নতুন কাঠামোর ফলে জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির পদ বাতিল করা হয়েছে। আর মুনির তার সেনাপ্রধানের দায়িত্বের পাশাপাশি নতুন পদও সামলাবেন। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে মুনিরের নিয়োগের মাধ্যমে দীর্ঘদিনের জট কাটল। একই সঙ্গে বিমান বাহিনী প্রধানেরও মেয়াদ ২ বছর বাড়ানো হয়েছে। বাংলাদেশি ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করছে যুক্তরাজ্যের একের পর এক বিশ্ববিদ্যালয়। ভিসার অপব্যবহার আর কঠোর অভিবাসন নীতির চাপে অন্তত ৯টি বিশ্ববিদ্যালয় এই দুই দেশকে উচ্চ ঝুঁকির তালিকায় রেখেছে। এতে বাতিল হয়েছে প্রায় ১২,০০০ ভিসা আবেদন। দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে স্বপ্নের দেশ যুক্তরাজ্য। তবে দেশটিতে গিয়ে ভিসার অপব্যবহার করার কারণে প্রকৃত শিক্ষার্থীদের জন্য পড়ালেখা চালিয়ে যাওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছে। এরই মধ্যে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থীদের জন্য দরজা অনেকটাই বন্ধ হয়ে গেছে। গণমাধ্যমগুলো জানিয়েছে ভিসা প্রত্যাখ্যানের হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চেস্টার, উলভারহ্যাম্পটন, সান্ডারল্যান্ড ও কভেন্ট্রি সহ অন্তত ৯টি বিশ্ববিদ্যালয় নতুন করে আর এই দুই দেশের শিক্ষার্থীদের ভর্তি করছে না। এ সিদ্ধান্তের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভিসা নীতি। নতুন নিয়মে বিশ্ববিদ্যালয়গুলোর ভিসা বাতিলের হার এখন সর্বোচ্চ ৫%, কিন্তু পাকিস্তান ও বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের হার যথাক্রমে ১৮ ও ২২%। গত এক বছরে ২৩,০০০-এর বেশি আবেদন বাতিল হয়েছে, তার অর্ধেকই এই দুই দেশের শিক্ষার্থী। আশ্রয়প্রার্থীর সংখ্যা বাড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বহু শিক্ষার্থী ও কর্মী ভিসাধারী যুক্তরাজ্যে গিয়ে আশ্রয় চাইছেন। এতে বিশ্ববিদ্যালয়গুলোর স্পন্সর লাইসেন্স ঝুঁকিতে পড়েছে। সরকারি হিসাব বলছে ২২টি প্রতিষ্ঠান নতুন মানদণ্ডে পড়ে যেতে পারে। তার প্রভাব পড়বে প্রায় ১২,০০০ আন্তর্জাতিক শিক্ষার্থীর উপর। অক্সফোর্ড, ব্রুকস, হার্টফোর্ডশায়ার ও বিপিপি ইউনিভার্সিটিও ঝুঁকি কমাতে ভর্তি সাময়িকভাবে বন্ধ করেছে। লন্ডন মেট্রোপলিটন জানিয়েছে তাদের মোট ভিসা বাতিলের ৬০%ই বাংলাদেশের। তাই এই সিদ্ধান্ত। এ অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রকৃত ছাত্রছাত্রীরা। নাদিম মারজান, সময় সংবাদ। Thai Aluminium. The better is now the best. আন্তর্জাতিক সময় আরও থাকছে। বিভিন্ন দেশে দেখা মিলল বছরের শেষ সুপারমুনের। আর্জেন্টিনা ও চিলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, উপভোগ করলেন বিরল দৃশ্য। আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন পাইলট সহ ৩ জন। মঙ্গলবার শহরের বেলগ্রানো টেনিস কোর্টের ওপর আছড়ে পড়ে হেলিকপ্টারটি। মুহূর্তেই আগুন ধরে যায়। আহত পাইলট এবং ২ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় হেলিকপ্টারটি বাধ্য হয়ে জরুরি অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়। টানা চতুর্থ দিনেও বাতিল হয়েছে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর ৫০০-র বেশি ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। সংকট কাটাতে পাইলটদের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার করেছে এভিয়েশন কর্তৃপক্ষ। এয়ারলাইন্সটি জানিয়েছে কেবিন ক্রু সংকট, প্রযুক্তিগত জটিলতা এবং সময়সূচি পুনর্গঠনের কারণে তাদের ফ্লাইট পরিচালনায় ব্যাপক বিঘ্ন ঘটছে। ইন্ডিগো আরও জানিয়েছে আগামী ২ থেকে ৩ দিন আরও ফ্লাইট বাতিল হতে পারে। প্রতিদিন প্রায় ২৩০০ ফ্লাইট পরিচালনা করে এই ভারতীয় বিমান সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে একটি বাণিজ্যিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার শহরের একটি একতলা ভবনে আগুন লেগে চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ওই সময় সেখানে অনেকে কাজ করছিলেন। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সব কর্মচারীকেও নিরাপদে সরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষ বলছে, প্রথমে ভবনের বাইরের দিকে আগুন লাগার পর ধীরে ধীরে সেটি ভেতরেও ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে জানা যায়নি। দেখছেন আন্তর্জাতিক সময়। বছরের প্রথম তুষারপাত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। রাজধানী সিউল সহ কয়েকটি প্রদেশ ঢেকে গেছে শুভ্র তুষারে। স্থানীয়দের পাশাপাশি তুষারপাত উপভোগ করছেন প্রবাসী বাংলাদেশিরাও। এদিকে তীব্র ঠান্ডা আর শৈত্যপ্রবাহের বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। গত বছরের তুলনায় প্রায় 8 দিন পর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সহ কয়েকটি প্রদেশে এবার বছরের প্রথম তুষারপাত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিউল ও গিয়ংগিদু প্রদেশে প্রতি ঘন্টায় 5 সেন্টিমিটার তুষারপাতের রেকর্ড করা হয়। এই কারণে ভারী তুষারপাতের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সিউলে তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল -9 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বেশিরভাগ এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। সুনচিয়ং সহ বেশ কয়েকটি এলাকায় -14 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। তুষারপাতের এই রোমাঞ্চকর স্নিগ্ধ অনুভূতি নেন প্রবাসী বাংলাদেশিরাও। আমরা সহ কোরিয়ান যারা আছে তারা এই প্রথম তুষারপাতটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকি সবসময়। আমরা বন্ধুরা বাইরে বের হয়েছি আজকে বছরের প্রথম তুষারপাত দেখার জন্য। বাইরে পরিবেশটা সাদা আবৃত হয়ে আছে। বাংলাদেশে আমরা সব রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারলেও তুষারপাতের সৌন্দর্য উপভোগ করতে পারি না। তাই আমরা বাংলাদেশি প্রবাসীরা এদেশে তুষারপাতের দিনগুলোকে খুব উপভোগ করি। তুষার উপভোগ যেমন আনন্দের, তেমনি এর ভোগান্তিও কম নয়। আজকে কোরিয়াতে প্রথম তুষারপাত হচ্ছে। অনেক তুষার পড়ছে, দেখতে যেমন সুন্দর, এর ভোগান্তিও অনেক বেশি। সকালে স্কুলে কিভাবে যাব বুঝতে পারছি না। কোরিয়া উপদ্বীপের মধ্যাঞ্চলে শুক্রবার মধ্যরাত পর্যন্ত 8 সেন্টিমিটার তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাতভর তাপমাত্রায় কমতে থাকায় নাগরিকদের সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। আর্জেন্টিনার বুয়েনস আইরেসে দেখা মিলল বছরের শেষ সুপারমুনের। সাধারণ পূর্ণিমার চেয়ে বড় ও উজ্জ্বল এই চাঁদ দেখতে ভিড় করেন দর্শনার্থী ও পর্যটকরা। রাতের আকাশে অন্যরকম সৌন্দর্য যোগ করে বিরল এই মুহূর্ত। আর্জেন্টিনার বুয়েনোস আইরেস এর রিও ডি লা প্লাটার তীরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পর্যটকদের ভিড়। কেউ ক্যামেরা হাতে, কেউ পরিবার নিয়ে চাঁদের আলোয় সময় কাটান। সুপারমুনের মুহূর্তটি বিশেষ এক আবেগ বলে জানান স্থানীয়রা। আমি পূর্ণিমা খুব পছন্দ করি। চাঁদের দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগে। তাই আজকে এখানে সুপারমুন দেখতে এসেছি। এটা খুবই সুন্দর। প্রতি বছর 3 থেকে 4টি সুপারমুন দেখা গেলেও 2025 সালে এটি ছিল বছরের শেষ দৃশ্যমান পূর্ণচন্দ্রের বিশেষ রূপ। সাধারণ পূর্ণিমার চেয়ে বড় ও উজ্জ্বল এই চাঁদ দেখতে ভিড় করেন পর্যটকরা। বিশেষ এই সুপারমুনের নাম কোল্ড মুন। বিবিসি জানায়, বছরের প্রতিটি পূর্ণিমারই একটি করে নাম রয়েছে, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডারেরও বহু আগে থেকে প্রচলিত। বিবিসি ওয়েদার অনুযায়ী আগামী পূর্ণিমা দেখা যাবে 2026 সালের 3 জানুয়ারি। সেটির নাম হবে উলফ মুন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতে পুতিনকে গার্ড অব অনার। দিল্লির ওপর বাড়তি শুল্ক আরোপ ট্রাম্পের উদ্বেগের বহিঃপ্রকাশ। দাবি রুশ প্রেসিডেন্টের। দেখা করতে না দেওয়ার অভিযোগ রাহুলের। কোনোভাবেই কমছে না রাশিয়া ইউক্রেন উত্তেজনা। যুদ্ধ বন্ধে আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি হামলা। ট্রাম্পের দেয়া প্রস্তাবে পুরোপুরি একমত নয় মস্কো, জানালো ক্রেমলিন। এবং গাজায় সংঘর্ষে ইসরায়েলপন্থী মিলিশিয়া নেতা ইয়াসির আবু শাবাব নিহত। ত্রাণ সহায়তা লুটের সঙ্গে জড়িত থাকার অভিযোগ। তেল আবিবের বিরুদ্ধে প্রায় 40 হামাস সদস্যকে হত্যার দাবি। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী শবনব নিবিড়। ধন্যবাদ রাইসা। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পরই। সঙ্গেই থাকুন সময়ের।